তার যখন বিবাহ হয়েছিল তখন তার বয়স মাত্র 12 বছর, আর যখন তার স্বামী মারা যান তখন তার বয়স 18 বছর। একজন 18 বছরের যুবতী মারা যান 73 বছর বয়সে, অর্থাৎ তিনি তার বৈধব্য জীবন যাপন করেন 55 বছর। বিভিন্ন ঝড় ঝাপটা তার জীবনের উপর দিয়ে বয়ে গেছে, কিন্তু তিনি তার মধ্যেও হয়ে উঠেছিলেন একজন মহিয়সী নারী, বাংলার একজন মহিয়সী নারী। তার সম্বন্ধেই আমি আজকে কিছু কথা এখানে তুলে ধরছি। কে এই মহিয়সী নারী? তাহলে চলো আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি। কিন্তু বন্ধুরা, একটা কথা, তোমরা এই ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আমি প্রচুর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, বাংলার কৃতি সন্তানদের নিয়ে, ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে অনেক কিছু এখানে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেল, এটা তোমরা দেখো। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক দেবে, কমেন্টস করবে, কিন্তু সকলকেই আমি অনুরোধ করব এই ভিডিওটা শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে, যাতে নতুন নতুন ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরতে আরো নতুন করে উৎসাহ পাই। তো চলো যাওয়া যাক মূল অংশে। বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেল বোম্বাগড়ের গল্প দাদু, এখানে তোমাদের সকলকে স্বাগত। আমি তোমাদের গল্প দাদু, আমার নাম অসিত লাহিড়ী। আজকে আমি তোমাদের কাছে যে গল্পটা বলবো, গল্প নয়, সত্যি কাহিনী, একজন মহিয়সী নারীর জীবনের আত্মত্যাগের কাহিনী। কে তিনি, সেটাই আজকে আমার উপস্থাপনার বিষয়। তো চলো এবার আমি শুরু করি তার জীবন কাহিনী। পরাধীন ভারতের অবিভক্ত মেদিনীপুর জেলার তমলুক মহকুমার ছোট্ট একটি গ্রামের নাম হোগলা। সেখানে এক দরিদ্র কৃষক পরিবারে ঠাকুরদাস মাইতির ঘরে জন্মগ্রহণ করেন একটি শিশু কন্যা। তার নাম মাতঙ্গিনী, মাতঙ্গিনী মাইতি। দিনটা ছিল 19শে অক্টোবর 1870 খ্রিস্টাব্দ। সেই সময় বঙ্গ সমাজে মেয়েরা এতটাই ব্রাত্য ছিল যে এই মহিয়সী নারী প্রাথমিক জীবন সম্বন্ধে কোনো তথ্য বা কোনো কিছু জানা যায়নি। এমনকি তার মা বাবার সম্বন্ধেও কিছু জানা যায়নি, শুধু তার বাবার নামটি পাওয়া যায়। তার নাম ছিল ঠাকুরদাস মাইতি। মার নাম জানা যায়নি, কারণ তখনকার দিনে মেয়েদের সম্বন্ধে সমাজ এতটাই নির্লিপ্ত ছিল যে তাদের নিয়ে কোথাও কোনো উল্লেখ সাধারণত করা হতো না। দারিদ্র্যের কারণেই বাল্যকালে তিনি প্রাথমিক শিক্ষাটুকুনো তিনি পাননি। যদিও তখন নারী শিক্ষার প্রচলন ব্যাপকভাবে শুরু হয়নি বা প্রসারও হয়নি, তৎকালীন বঙ্গ সমাজ জীবনের অংশ হিসেবে মাত্র 12 বছর বয়সে তার বিয়ে হয়ে গিয়েছিল। বিয়ে হয়েছিল 60 বছর বয়সী একজন ভদ্রলোকের সাথে, যার নাম ত্রিলোচন হাজরা। বৃদ্ধ স্বামীর সাথে মাত্র তিনি 6 বছর ঘর করেছিলেন। যখন তিনি বিধবা হন বা তার স্বামী যখন মারা যান, তখন তার বয়স 18 বছর। একজন 18 বছর যুবতীর জীবনে নেমে এলো বৈধব্যের ছায়া। নিঃসন্তান ছিলেন, সেই নিঃসন্তান 18 বছর একজন বিধবা যুবতীর জীবনে চলে এলো ভয়ানক আর্থিক সংকট।
শ্বশুর বাড়িতে তার একটা ছোট্ট কুঠিরে তার স্থান হয়, কিন্তু পাননি কোনো সহযোগিতা বা সাহায্য। শ্বশুর বাড়ির লোকেরা সেই সময় একজন বিধবা নারীর ওপর যে অন্যায়, অবিচার এবং অবহেলা করত, সেইটা তার উপরেও এসে পড়ে। ব্রাত্য করে রাখা হতো তাদের। সমাজের থেকেও তারা ব্রাত্য হয়ে থাকতেন তাদের নিজস্ব পরিবার থেকেও। নেমে এলো তার জীবনে চরম অর্থনৈতিক সংকট। আর্থিক সংকটে তিনি তার জীবনযাপন ধারণ করা অসম্ভব ব্যাপার হয়ে উঠল। নিজের জীবন অতিবাহিত করার জন্য শ্বশুর বাড়ির তরফে পেলেন না কোনো সাহায্য বা সহযোগিতা। বঞ্চিত হয়ে রইলেন তিনি তার সম্পত্তির উত্তরাধিকার থেকে। অনন্য উপায় হয়ে তিনি তখন লোকের বাড়ি বাড়ি মুড়ি ভাজা থেকে ঢেঁকিতে ধান ভাঙানো সহ অন্যান্য কাজ করে তার অন্ন সংস্থান বা জীবন ধারণ করতে লাগলেন। এদিকে তখন বাংলা জুড়ে ব্রিটিশদের বিরুদ্ধে জ্বলে উঠছে বিদ্রোহের আগুন। দিকে দিকে ছড়িয়ে পড়েছে ব্রিটিশদের অত্যাচার এবং তার বিরুদ্ধে স্বদেশী আন্দোলন। নিরক্ষর মাতঙ্গিনী দেবীর মনে দাগ কেটে যায় সেই আন্দোলনের আঁচ। তার মনে গভীরভাবে রেখাপাত করে এই আন্দোলন। তার অর্থের সামর্থ্য ছিল না, তবু তিনি নিজের সামর্থ্য অনুযায়ী স্বদেশীদের নানাভাবে সাহায্য করেছেন। সবসময় যে অর্থ দিয়ে বা টাকা দিয়ে সাহায্য করেছেন তা নয়, তিনি তার শারীরিক পরিশ্রম দিয়েও তাদের সাহায্য করেছেন। এরপরে এলো লবণ সত্যাগ্রহ। গান্ধীজির লবণ সত্যাগ্রহ আন্দোলন দিকে দিকে ছড়িয়ে পড়ল, তার রেশ এসে পড়ল মেদিনীপুরের এই তমলুক শহরেও। তিনিও জড়িয়ে পড়লেন এই লবণ সত্যাগ্রহ আন্দোলনে। তার সরাসরি যোগদানের চেয়েও সব থেকে বেশি যেটি তিনি করেছেন, তিনি নিজেকে মানবতাবাদী একজন মহিলা হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। উদ্দেশ্য ছিল তার সকলকে সাহায্য করা। তার অঞ্চলে যখন মহামারী আকারে বসন্ত রোগের প্রাদুর্ভাব হয়, তখন তিনি আক্রান্ত পুরুষ, নারী এবং শিশুদের তিনি সেবা করেছেন, সুস্থ করে তুলেছেন তাদের। সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করে দিয়েছিলেন। এই কারণে বিশেষত অস্পৃশ্যদের সামাজিক অবস্থার উন্নয়নে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি নিজেকে সম্পূর্ণভাবে গরিবদের বা দুস্থদের প্রতি নিয়োজিত করে দেন। 1905 খ্রিস্টাব্দে প্রত্যক্ষ ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। এতদিন তিনি সরাসরি না যাওয়ালেও কিন্তু 1905 সঙ্গে যখন আন্দোলনে তিনি নিজেকে আর আলাদা রাখতে পারেননি। তিনি অর্থাৎ এই মাতঙ্গিনী হাজরা বয়স তখন 35 বছর। মতাদর্শভাবে তিনি ছিলেন একজন গান্ধীবাদী। গান্ধীজির নীতিতে অনুপ্রাণিত হয়ে এবং অহিংস আন্দোলনে নিজেকে জড়িয়ে ফেলেন। তারপর 1930 সালে বৈরাগী আন্দোলনের সময় বিভিন্ন ব্রিটিশ বিরোধী প্রতিরোধে অংশ নিয়ে তিনি আন্দোলনকে আরো শক্তিশালী করে তোলেন। কিন্তু পুলিশের লাঠিচার্জের ফলে তার স্বাস্থ্যের অবনতি হয়। পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং মেদিনীপুরের হিজলি জেলে তাকে বন্দী করে রাখা হয়। অল্পকাল পরেই অবশ্য তার মুক্তি ঘটে, কিন্তু আবার চৌকিদারি কর মকুবের দাবিতে প্রতিবাদ চালিয়ে গেলে আবার তাকে কারারুদ্ধ করা হয়। এই সময় বহরমপুর কারাগারে 6 মাস বন্দী ছিলেন। তারপরে যথাসময়ে তিনি জামিনে মুক্তি পান। মুক্তি পাওয়ার পরে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্যপদ লাভ করেন এবং নিজের হাতে চরকা কেটে
যে কাপড় বানাতে শুরু করেন, মানে খাদির কাপড়। তৎকালীন সমাজে কংগ্রেসই ছিল স্বাধীনতা সংগ্রামের প্রত্যক্ষ রাজনৈতিক দল, এবং যেহেতু তিনি গান্ধীবাদী ছিলেন সেই জন্য তিনি চরকা কেটে নিজেকে গান্ধীবাদী আন্দোলনের সঙ্গে জড়িয়ে ফেলেন। তার দুর্বল শরীর সত্ত্বেও তিনি স্বাধীনতা আন্দোলনে এক শক্তিশালী অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিলেন। যেহেতু তিনি গান্ধীবাদী ছিলেন সেই জন্য লোকমুখে তার নাম ছড়িয়ে পড়ে গান্ধী বুড়ি হিসেবে। মেদিনীপুর জেলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে নারীদের এই আন্দোলনে যোগদান। 1932 খ্রিস্টাব্দে মাতঙ্গিনী হাজরা আইন অমান্য আন্দোলনে যোগ দেন। সেই সময় তিনি লবণ আইন অমান্য করে আবার তিনি কারাবরণ করেছিলেন। তারপর 1933 খ্রিস্টাব্দে বছরখানেক পরে মাতঙ্গিনী হাজরা শ্রীরামপুর মহকুমা কংগ্রেস অধিবেশনে যোগদান করেন এবং অধিবেশন চলাকালীন তিনি পুলিশের লাঠিচার্জে দারুণভাবে আহত হন। তখন তার বয়স 63 বছর। এরপর আসে তার সেই চূড়ান্ত সময়, তার চূড়ান্ত আত্মত্যাগ 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময়। ভারতের স্বাধীনতার জন্য লড়াইয়ের অংশ হিসেবে 1942 সালে 29শে সেপ্টেম্বর তমলুক থানা দখলের একটি বিশাল মিছিলের নেতৃত্ব দেন তিনি। ভারত জুড়ে আন্দোলনের সময় কংগ্রেস সদস্যরা মেদিনীপুর জেলায় সকল থানা এবং সরকারি কার্যালয় দখল করে নেয়ার পরিকল্পনা করে। এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল জেলা থেকে ব্রিটিশদের উচ্ছেদ করে এখানে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন তৎকালীন মেদিনীপুর জেলা বা বর্তমান পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও পার্শ্ববর্তী মহিষাদলের স্বাধীনতা সংগ্রামী সুশীল কুমার ধারা, সতীশচন্দ্র সামন্ত ও অজয় মুখার্জির মতন বাঘা বাঘা নেতারা। মাতঙ্গিনী হাজরাও সেই দলে ছিলেন। প্রধানত মহিলা স্বেচ্ছাসেবক সহ 6000 সমর্থক তমলুক থানা দখলের উদ্দেশ্যে একটি মিছিল বের করেন। এই মিছিলের নেতৃত্বে ছিলেন 73 বছর বয়সী মাতঙ্গিনী হাজরা। শহরের উপকণ্ঠে এই মিছিল পৌঁছলে ব্রিটিশ রাজ পুলিশ তৎকালীন ভারতীয় দণ্ডবিধির 144 ধারা জারি করে সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু অকুতোভয় মাতঙ্গিনী হাজরা তিনি সেই আদেশ অমান্য করে আরো অগ্রসর হলে তাকে গুলি করা হয়। তা সত্ত্বেও তিনি এগিয়ে চলেন এবং পুলিশের কাছে আবেদন করেন যেন নিরীহ জনসাধারণের উপর গুলি না চালাতে। পুলিশ তার কথা শোনেনি। পুলিশ গুলি চালালে তিনি স্বেচ্ছাসেবকদের পেছনে রেখে সরাসরি সামনে এগিয়ে যান। পুলিশ তাকে 3 বার গুলি করে। গুলি লাগে তার কপালে এবং 2 বাহুতে। তবু তিনি ঝান্ডা ধরে সেই জাতীয় কংগ্রেসের পতাকা হাতে তিনি এগিয়ে যেতে থাকেন। এরপর তার গুলিতে তাকে ঝাঁঝরা করে দেওয়া হয়। হাতের মুঠোয় শক্তভাবে ঝান্ডা ধরে থেকে পতাকা তিনি উঁচুতে রেখে তিনি মাটিতে পড়ে যান এবং মৃত্যুবরণ করেন। তার দৃঢ়তা, আত্মত্যাগ ও স্বাধীনতার প্রতি অঙ্গীকার করে ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে তিনি তাকে পরিণত করেছে। তমলুকের প্রাচীন নাম ছিল তাম্রলিপ্ত। তাম্রলিপ্ত জাতীয় সরকার স্বদেশের জন্য মাতঙ্গিনী হাজরার মৃত্যুবরণের দৃষ্টান্ত সামনে রেখে মানুষকে বিপ্লবের পথে উদ্বুদ্ধ করেছিল। উল্লেখ্য, এই সমান্তরাল সরকারটি 17 ডিসেম্বর 1942 থেকে 8 আগস্ট 1944 খ্রিস্টাব্দ পর্যন্ত সফলভাবে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়। পরে গান্ধীজির অনুরোধে
এই সরকার ভেঙে দেয়া হয়। এই সরকারের সর্বাধিনায়ক ছিলেন সুশীল কুমার ধারা। এরপর 1947 সালে ভারত স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা অর্জনের পরে অসংখ্য স্কুল, কলেজ, পাড়া ও রাস্তার নাম মাতঙ্গিনী হাজরার নামে উৎসর্গ করা হয়। আমাদের কলকাতায় হাজরা রোড বলে আমরা যেটা জানি, সেটা এই মাতঙ্গিনী হাজরার উদ্দেশ্যেই বা তার স্মৃতিতেই এই রাস্তার নাম হয় হাজরা রোড। এবং হাজরা রোড একটি প্রসিদ্ধ জনবহুল অঞ্চল। স্বাধীন ভারত হওয়ার পরে কলকাতা শহরে প্রথম যে নারী মূর্তিটি স্থাপন করা হয় সেটি ছিল মাতঙ্গিনী হাজরার। 1977 খ্রিস্টাব্দে কলকাতার ময়দানে এই মূর্তিটি স্থাপন করা হয়। তমলুকের যে জায়গাটি তিনি মৃত্যুবরণ করেছিলেন সেই জায়গাটিতে তার একটি আবক্ষ মূর্তি আছে। তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনের 60 বছর পূর্তি উপলক্ষে 2002 খ্রিস্টাব্দে ভারতের ডাক বিভাগ মাতঙ্গিনী হাজরার স্মৃতির উদ্দেশ্যে বা সম্মানে 5 টাকার একটি ডাকটিকিট চালু করেন। 2015 সালে তমলুক শহরে মহিলাদের জন্য শহীদ মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ প্রতিষ্ঠা করা হয়। মাতঙ্গিনী হাজরার শ্বশুরবাড়ি আলিনান গ্রাম। সেই আলিনান বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা বসত বাড়িটি এখন মিউজিয়াম ও পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার আলিনান গ্রাম ইতিহাসের স্মৃতি বহন করে চলেছে। বর্তমানে এই ঘরেই তার নিকট আত্মীয়রা বসবাস করেন। এখানে একটি কথা উল্লেখ না করে পারছি না, 1973 সালের 13ই জানুয়ারি তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আলিনাসে আসেন এবং তিনি শহীদ আলিনান মাতঙ্গিনী স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন। 1993 সালের 15 এপ্রিল কেন্দ্রীয় সরকারের তরফে আলিনান বালিকা বিদ্যালয়ের পাশে তার আবক্ষ মন্দির উন্মোচন করা হয়। আলিনান গ্রামের প্রবেশ পথে 1966 সালে প্রতিষ্ঠা হয় আলিনান শহীদ মাতঙ্গিনী ভবন বালিকা বিদ্যালয়। স্বমহিমায় সেটি আজও উজ্জ্বল হয়ে আছে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্দেশ্যে আলিনানে মাতঙ্গিনী হাজরার বসত ভিটার সামনে বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা ও মিউজিয়াম মেমোরিয়াল গ্যালারির প্রদর্শনী এবং আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। তা বন্ধুরা, আজকে আমি এই মহিষী নারীর সম্বন্ধে কিছু কথা বললাম। আমি ইতিহাসবিদ নই, আমি কোনো গবেষকও নই। আমি এই সমস্ত তথ্য সংগ্রহ করেছি বিভিন্ন বই পড়ে এবং অবশ্যই ইন্টারনেটের সাহায্যে নিয়ে। তা আমার এই তথ্য সম্বন্ধীয় আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে। ভালো লাগলে আশা করব তোমরা লাইক দেবে। অনুরোধ করব এটাকে শেয়ার করতে, এবং প্রথমেই যেটা বলেছি আমি আজ আবার সেটা বলছি, আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে তোমাদের কোনো পয়সা লাগে না, কিন্তু সাবস্ক্রাইব করার ফলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার একটা উৎসাহ পাই, এবং যখন আমি আপলোড করব যারা সাবস্ক্রাইব করবে অর্থাৎ আমার সাবস্ক্রাইবরা, তারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। তা বন্ধুরা, আজকের মতন আমি চলি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আপাতত টাটা।